নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই জ্যোতিষ আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ। এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন সনাতন জ্যোতিষী শক্তি উপাসক শ্রীকৃষ্ণ ভারতী। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার প্রত্যেককে। সামনেই রয়েছে 108তম মহাযজ্ঞ, সর্বপরিত্রাণায় মহাযজ্ঞ। সামনের মহালয়া অমাবস্যা 21শে সেপ্টেম্বর রবিবার পড়েছে এবং সে দিনটাকে মাথায় রেখেই আমাদের আবার আলোচনায় শুরু। আজকে যে বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন সেটা হচ্ছে গ্রহের প্রেক্ষাবিচারে সেপ্টেম্বরের 12টি রাশির ভবিষ্যৎবাণী, অবশ্যম্ভাবী ভবিষ্যৎবাণী আর কি, ভবিষ্যৎ ফল। হ্যাঁ, প্রথমেই বলি দিদিভাই, আমি আজকে সামাজিক বার্তা দিয়ে শুরু করবেন। বিষয়টা কেবলই মাত্র সামাজিক বার্তা নয়, এটা আমার সামাজিক একটি মিনতিও বলতে পারেন। দেখুন, বর্তমানে ঘরে বাইরে বিভিন্ন রকমের অশান্তি, কলহ, বচসা, ব্যর্থতার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। কারণ মানুষ কেবলমাত্র নিজের অধিকারটাই কিন্তু দাবি করছে। মানুষের যেই কর্তব্য, যেটা করণীয়, সেটা কিন্তু কোনো মানুষ, হয়তো আমিও, সেটা কিন্তু পালন করতে পারছি না। তাই বলবো, এই যে আসন্ন পিতৃপক্ষ কিংবা দেবীপক্ষ, যেটা আমরা বলি না কেন, সামাজিক বার্তা হিসেবে বলবো, পিতৃপক্ষ চলাকালীন আপনার পিতৃসম যারা দানের যোগ্য তাদেরকে অন্ততপক্ষে একটি বস্ত্রদান করতে পারেন, এবং দেবীপক্ষে যে কোনো মহিলাকে যারা দানের যোগ্য তাদেরকে একটি বস্ত্রদান করতে পারেন। সেই বস্ত্রদানের সংখ্যা এক কিংবা একাধিক হতে পারে। যদি আমাদের সাধ্যের মধ্যে না হয় তাহলে আমরা আমাদের কোনো বন্ধু কিংবা কোনো আত্মীয় স্বজনকে আমাদের সাথে যোগ করতে পারি। মোদ্দা বিষয় হলো, পিতৃপক্ষে কোনো পিতৃস্বরূপ ব্যক্তিত্বকে এবং মাতৃপক্ষে কোনো মাতৃস্বরূপা ব্যক্তিকে বস্ত্রদান করতে আহ্বান জানাচ্ছি। দেখুন, বিষয়টা হচ্ছে যে আপনি হয়তো বলতে পারেন যে ও তো করছে না, আমি কেন করব। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে মানুষ যে অপরের কর্তব্য দেখে সে কিন্তু কখনো নিজের কর্তব্য পালন করতে পারে না। আর অপরের কর্তব্যকে বারবার করে দেখে পরীক্ষা নিরীক্ষা করাই হচ্ছে প্রধান অকর্তব্যের বিষয়। এখন বিষয় হচ্ছে, আপনারাও বলতে পারেন যে আমি কি করব। দেখুন, আমি শূন্য আওয়াজ কখনো কোথাও আমি বলিনি, সুতরাং আমি যেটা করি সেটাই কিন্তু আপনাদেরকে করতে বলি। করুন, এর মধ্যে অনেকটা আত্মতৃপ্তি আপনারা কিন্তু পাবেন। এটা হচ্ছে সামাজিক বার্তা। কৌশিকী অমাবস্যা গেছে, যারা লাইভে সম্প্রচার, মানে অনেকেই তো হাই হাই রে রে রব হয়তো উঠেছিল, তারা কৃষ্ণভারতী আমার ফেসবুক প্রোফাইল এবং অ্যাস্ট্রো কৃষ্ণভারতী আমার কৌশিকী অমাবস্যার ভিডিও আপলোড আছে, আপনারা দেখে নিতে পারেন। যাদের কাছে প্রসাদ নির্মাল্য অলরেডি পৌঁছেছে, যাদের কাছে পৌঁছয়নি, একটি কথা আপনাদেরকে বলবো, প্রসাদ যদি মুখে দেওয়ার অযোগ্য হয় তাহলে মাথায় ঠেকিয়ে আপনারা জলে দিয়ে দেবেন। কারণ যেতে তো সময় লাগে, যেগুলো দূরপথে, দিল্লি, বোম্বে, আগরতলা, ফাঙ্গাস, অনেকে বলছে যে ফাঙ্গাস জমেছে, আমি মাথায় ঠেকিয়ে প্রসাদটা জলে অর্পণ করো। বাকি যে উপচারগুলো আমি বলে দিচ্ছি সেগুলো করতে পারেন। এটা গেল কৌশিকী অমাবস্যা। দেখুন, যেটা গেছে সেটা চলে গেছে। আমরা প্রত্যেকটা মুহূর্তে আগামীর জন্য তাকিয়ে থাকি। দিদিভাই আমাদের বললেন, প্রথমেই বললেন যে 21 তারিখ সেপ্টেম্বর মাস, যারা কৌশিকী অমাবস্যা আসতে পারেননি, ভিড়ের ব্যাপকতার জন্য, খরচ বৃদ্ধি থাকে বিভিন্ন ক্ষেত্রে, হয়তো হয় না, অনেক সময় হয়তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে উইকেন্ড একটা বিষয়, অনেকের ক্ষেত্রে শনি রবিবার সুবিধা হয়। 21শে সেপ্টেম্বর যে মহালয়া অমাবস্যা, যদিও আজকের বিষয় আমার মহালয়া অমাবস্যা নয়, পরবর্তীতে বলবো, তারা অবশ্যই টিকিট কেটে রাখতে পারেন যারা নিজের হাতে পূর্ণাহুতি, পুজোর যোগ্য, গ্রহ সংস্কার করাতে চাইছেন এখন থেকেই। কারণ অমাবস্যাটি রবিবার পড়েছে, ছুটির দিন, আগের দিন শনিবার, পরের দিন রবিবার, যাগযজ্ঞ করে ওই দিন রাতেরবেলাও আপনারা ফিরে আসতে পারেন। যাই হোক, প্রত্যেকটা মুহূর্তে এই তন্ত্র, অমাবস্যা, পুজো, এর মধ্যেই তো আমরা নিবন্ধ। তাই বারবার করে না বললেই নয়, এই কৌশিকী চলে গেল, আবার মহালয়া নিয়ে পড়েছি, মানে ঢাকে কাঠি দিয়ে দিয়েছি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ভালোবাসাই তো শ্রেষ্ঠ তন্ত্র। হ্যাঁ, এই তন্ত্র পুজো যেটা আমরা করি, ভালোবাসা দিয়ে কিন্তু আমাদের উদ্ধার করতে হবে। কথা দিয়েছিলাম যে জ্যোতিষ আলোচনায় ফিরে আসবো, কারণ জ্যোতিষ আলোচনা তো না করলেই নয়, সবসময় মন গড়া রচনাধর্মী আলোচনা আমাদেরকে কিন্তু জ্যোতিষভাবে সমৃদ্ধ করতে পারে না। তাই যেটি বলবো সেটা খুব ফাস্ট আলোচনা, 5 ঘন্টা হয়তো লাগতো, কিন্তু সেটা 5 মিনিটে বলার চেষ্টা করব। কারণ জ্যোতিষ বিচারে এটা না হলেই নয়, মানে ব্লান্ট ডিসকাশন, মানে ভোতা আলোচনা কিংবা রচনাধর্মী মন গড়া আলোচনা তো আমি করবো না। সুতরাং যতটুকু করবো একটা মন গড়া আলোচনা নয়, গ্রহের প্রেক্ষা বিচার। আমাদের অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে জ্যোতিষ দেখাচ্ছি, বিধিসম্মতভাবে চলছে, কিন্তু ফল হচ্ছে না, ফলাফল হচ্ছে না কেন? কারণ আছে। জন্মছকের বিচারটা না অনেক বহুমুখী বিচার। ওই মঙ্গল শনি কেতু এখানে ওখানে থাকলে এটা হতে পারে, ওটা হতে পারে, তা নয়। এই যে জ্যোতিষের প্রেক্ষা, প্রথমে বলি, দুটি গ্রহের মধ্যে না সম্বন্ধ হয়। কি সেই সম্বন্ধ?
চার রকমের সম্বন্ধ তৈরি হতে পারে। প্রথম হচ্ছে মুখ্য সম্বন্ধ। মুখ্য সম্বন্ধটা কি? সেটা হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ। অর্থাৎ অনেক সময় দেখবেন বৃহস্পতি আছে চন্দ্রের ঘরে কর্কট রাশিতে, আবার সেই চন্দ্র আছে বৃহস্পতি ঘরে মীন রাশিতেও আছে কিংবা ধনু রাশিতেও আছে। এরকম যদি হয় এটা একটা মুখ্য সম্বন্ধ গ্রহের মধ্যে, এটা হচ্ছে ক্ষেত্র বিনিময় যোগ বলে। আবার দেখুন দ্বিতীয় সম্বন্ধ কি? সমসপ্তম দৃষ্ট বিনিময়। একে অপরকে, ধরুন বৃহস্পতি মীনে আছে, কন্যায় চন্দ্র আছে, একে অপরকে সমসপ্তম দৃষ্ট বিনিময় করছে, এটাও ধরুন এক ধরনের গ্রহদের মধ্যে দ্বিতীয় সম্বন্ধ। তৃতীয় সম্বন্ধ কি? একতর দৃষ্টি। অর্থাৎ ধরুন মঙ্গল আছে ধনুরাশির ভাবে বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি আছে সিংহ রাশিতে, মঙ্গল বৃহস্পতিকে অষ্টম দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি নিজের ক্ষেত্রে কিন্তু পঞ্চম দৃষ্টি দিচ্ছে যেখানে মঙ্গল বসে আছে। এইরূপ ক্ষেত্রে কিন্তু গ্রহের সম্বন্ধ সৃষ্টি হয়, যেটাকে বলে একেতর দৃষ্টি। এবং চতুর্থ সম্বন্ধ যেটা, সেটা হচ্ছে দুটি গ্রহের মধ্যে সহাবস্থান, যেটাকে আমরা বলি কনজাংশন, যেটা খুব ভালো ফলাফল হয় 9 গ্রহের 9 অংশ থেকে 21 অংশের মধ্যে যদি দুটি গ্রহের যদি সংযোগ রক্ষা হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো সম্বন্ধ হয়। এবার আসি গ্রহের প্রেক্ষাটা কি? প্রেক্ষা হলো যেই গ্রহগুলো আমাদেরকে ফল দেয়, শনি মঙ্গল বৃহস্পতি শুক্র কেতু যাই হোক না কেন, উক্ত দুটি সংযোগকারী গ্রহের মধ্যে যে ফুটের দূরত্ব সেটাই কিন্তু প্রেক্ষা। অর্থাৎ যে দূরত্ব, ধরুন এই মুহূর্তে শনি আছে মীন রাশিতে এবং বৃহস্পতি আছে মিথুন রাশিতে, এই যে এদের যে একটা ফুটের দূরত্ব, এটাই হচ্ছে গ্রহের প্রেক্ষা। এই প্রেক্ষা 7 রকমের হয়। খুব সংক্ষেপে বলি, সংযোগ কিংবা কনজাংশন মানে একই ঘরে থাকা, এটা এক ধরনের প্রেক্ষা। 45 অংশ অর্থাৎ সেটাকে বলে সেমি স্কোয়ার বলে, এটা এক ধরনের প্রেক্ষা। 60 অংশ অর্থাৎ 2 রাশি, শনি এবং বৃহস্পতির মধ্যে যদি ব্যবধান দুটো রাশি হয় সেটা এক ধরনের প্রেক্ষা। আরেকটি প্রেক্ষা হচ্ছে স্কোয়ার, 90 অংশ যদি 3টে রাশির ব্যবধান হয় সেটা একটা প্রেক্ষা। আরেকটি প্রেক্ষা হচ্ছে ট্রাইন, যেটা 120 ডিগ্রির ফারাক যদি হয়, যেটা এই মুহূর্তে শনি এবং বৃহস্পতির আছে, যেটা অত্যন্ত শুভ, এটাকে বলে ট্রাইন প্রেক্ষা। আরেকটি প্রেক্ষা হয় সেটা হচ্ছে 135 অংশের প্রভেদ হয়, দুটো গ্রহের স্ফুটের মধ্যে প্রভেদ মানে পার্থক্য। এবং আরেকটি হচ্ছে অপোজিশন, যেটাকে বলে 180 ডিগ্রি অর্থাৎ হ্যাঁ সমসপ্তমে। তো এটা গেল 7 রকমের প্রেক্ষা। এই প্রেক্ষার মধ্যে দেখুন সবথেকে ভালো শুভ প্রেক্ষা হচ্ছে এই ট্রাইন অর্থাৎ 120 ডিগ্রির যে ব্যবধানটা, আরেকটা হচ্ছে সেমি স্কোয়ার অর্থাৎ 60 ডিগ্রির যেই ব্যবধানটা। তাহলে এই যে আমরা যে ফলটা পাই না, বিয়ে হচ্ছে না কেন, কাজ হচ্ছে না কেন, আমার প্রমোশন হচ্ছে না কেন, আমি বাড়িটা এই সময় কিনতে পারছি না কেন, প্রমোটারের সাথে আমার ঝামেলা কেন, আমার বাস্তুতে কেন সমস্যা, আমার ছেলেটা কেন আমার কথা শুনছেন, এই যে সমস্যাগুলো হচ্ছে, এই যে গ্রহগত অবস্থান, এই যে প্রেক্ষা, এই যে সংযোগ, আমার যে কনজাংশনটা হচ্ছে এটা পরিবর্তনশীল সমসপ্তম দৃষ্ট। সবসময় মনে রাখতে হবে আপনার যে ফলদানকারী গ্রহ সেটা যদি স্কোয়ার কিংবা সেমি স্কোয়ার কিংবা সেস স্কোয়ারে যদি থাকে তাহলে সেই গ্রহ কখনো ফল দেয় না। এবার এখানে মিত্র গ্রহ রবি মঙ্গল কিংবা চন্দ্র বৃহস্পতি যদি থাকে সেটা এক ধরনের ফল। যদি প্রেক্ষা সংযোগকারী গ্রহ যদি শত্রু হয় অর্থাৎ রবি শনি চন্দ্র রাহু, তাহলে ভালো ফল কিন্তু কখনোই হয় না। এবার গ্রহরা কখন অনুগৃহীত হয় অর্থাৎ আমাদের অনুকূলে থাকে, এই যখন দুটি গ্রহ যখন দৃষ্ট হয় শুভ গ্রহ প্রেক্ষা অনুযায়ী মুখ্য সম্বন্ধ সৃষ্টি করবে, দ্বিতীয় সম্বন্ধ সৃষ্টি করবে। খুব কঠিন আলোচনা হচ্ছে নাকি? কিন্তু এই আলোচনা না করলেই তো নয়। জ্যোতিষের এটা নিচু তলার আলোচনা না, এটা উঁচু তলার আলোচনা। শর্টে বলছি, মানে যাই হোক, একটা জাতক বা জাতিকা ভালো ফলই বা কেন পায়, খারাপ ফলই বা কেন পায়? হ্যাঁ, এবার জ্যোতিষের আলোচনাটা তো অনেক ধরনের না, মানে আপনি সেটাকেই ব্যাখ্যা করছেন। এবার ব্যাপারটা হচ্ছে মুখ্য সম্বন্ধ। আচ্ছা, আমাদের একজন বন্ধু টেলিফোনে আছে, একটু এটা বলে নি। হ্যাঁ, তৃতীয় সম্বন্ধ যদি সৃষ্টি করে এবং শুভ গ্রহের মধ্যে যদি কনজাংশন তৈরি হয়, যদি অশুভের গ্রহে কনজাংশন হয় কিংবা যদি সমসপ্তম যদি সেটা অপোজিশন হয় তাহলে সেক্ষেত্রে খারাপ ফল। শনি রাহু সমসপ্তমে, শনি রাহু একসাথে, হ্যাঁ, কিংবা রবি শনি একসাথে কিংবা রবি শনি সমসপ্তমে, ভালো ফল হবে না। যদি শুভ গ্রহ বৃহস্পতি চন্দ্র সমসপ্তমে, বুধ শুক্র সমসপ্তমে কিংবা একসাথে কনজাংশনে, তবে গিয়ে ভালো ফল আমরা পেতে পারি। এই হচ্ছে বিষয়, এটা অনেক বড় আলোচনা। তো ট্রাইন অর্থাৎ এখন যে শনি বৃহস্পতির অবস্থানটা ন্যাটাল চার্টে, মিথুনে শনি রয়েছে কুম্ভে, যেটা অ্যাকচুয়ালি শুভ, মিনে ট্রাইনে রয়েছে, আবার যদি 60 ডিগ্রির মধ্যে হয়। সুতরাং জন্মছকের আপনার ফল পাচ্ছেন না কোথাও, উপযুক্ত ফল পেতে গেলে উপযুক্তভাবে জ্যোতিষ বিচারটা করতে হবে। তাহলে অনেকগুলো বইয়ের পৃষ্ঠা যেরকম আমি উল্টে গেছি গত কয়েকটা এপিসোডে, এই আজকের পৃষ্ঠায় আটকেছি গ্রহের প্রেক্ষা বিচার। এই গ্রহের প্রেক্ষা বিচার যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে আমার জন্মছকের পূর্ণাঙ্গ ডায়াগনোসিস হবে।
তারপরে যথাবিহিত প্রতিকার করলে ফল তো 100% হতেই পারে। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন ছিল যে আদৌ কি ছকের উপরে উঠে ফল পাওয়া যায়? আগে ছকটা যদি বিচার যদি এরকমভাবে যদি অল রেসপেক্ট বিচার করা যায়, এই গ্রহের প্রেক্ষা বিচারটা তো আমার মনে হয় না কেউ কোনোদিনও করেছে বা ভেবেছে। এটা অত্যন্ত কঠিন আলোচনা, তাও আমি 5 মিনিটের করার দুঃসাহস দেখালাম, যেটি আমার উচিত হয়নি। এটা একটা এপিসোড করা উচিত, 4টে এপিসোড, কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনার জন্মছকটা যখন বিচার করতে হবে, নানান ধরনের বিচারের মধ্যে এই বিচারের অস্ত্রটাও সেই তখন ব্যবহার করতে হবে, গ্রহের প্রেক্ষা বিচার। বুঝতে পারলাম? একটা টেলিফোন নিন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তারকেশ্বর থেকে বলছি, সাগরিকা। সাগরিকা, তারকেশ্বর থেকে। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 15/9/1999। 15ই সেপ্টেম্বর 1999। সময়? সময় 4:15 সকালে। ভোর 4:15। কোথায় জন্ম? তারকেশ্বর। কোথায়? তারকেশ্বর। হ্যাঁ, একটু জোরে বলবেন, আমরা শুনতে পাচ্ছি না সেরকম। আপনি ছকটা কোথায় আমি একটুখানি বলে নিই। ভোর 4:15 বললেন? 4:15 সকালে। বারাসাত রবি বুধবার, প্রত্যেক রবিবার এবং বুধবার বারাসাত, প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি গড়িয়াহাট, প্রত্যেক শনিবার বেহালা, প্রত্যেক রবিবার হাতিবাগান, প্রত্যেক মঙ্গলবার ব্যারাকপুর, প্রত্যেক শুক্রবার বালি, প্রত্যেক সোমবার শাওড়াফুলি। এবং বাইরের চেম্বার আগামী 31শে অগস্ট অর্থাৎ আগামী পরশুদিন বর্ধমানের চেম্বার রয়েছে। 2 তারিখ রয়েছে 2রা সেপ্টেম্বর বহরমপুর, 3রা সেপ্টেম্বর কৃষ্ণনগর, 6ই সেপ্টেম্বর মেচেদা, 8ই সেপ্টেম্বর মেদিনীপুর, 9ই সেপ্টেম্বর মালদা, 10ই সেপ্টেম্বর বোলপুর, 13ই সেপ্টেম্বর কোচবিহার, 14ই সেপ্টেম্বর শিলিগুড়ি, 16ই সেপ্টেম্বর দুর্গাপুর, 18ই সেপ্টেম্বর আসানসোল এবং 21শে সেপ্টেম্বর তারাপীঠে যোগ্য। রাজ্যের বাইরে আগামী 24শে সেপ্টেম্বর বুধবার হচ্ছে গৌহাটি, 5ই অক্টোবর রয়েছে হচ্ছে জামশেদপুর, 25 এবং 26শে অক্টোবর শনি রবি আগরতলা ত্রিপুরা, 1 এবং 2রা নভেম্বর শনি রবি দিল্লি, 8 এবং 9ই নভেম্বর পাবেন হচ্ছে শনি রবি মুম্বাইতে। আর আপনাদের বলে দিই, প্রত্যেক চেম্বারের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স বুকিং অবশ্যই, এটা বাধ্যতামূলক। চলে যাই আলোচনাতে। আচ্ছা, প্রথমে বলি যেটা রয়েছে যে জন্মছকে হচ্ছে যেটা পাচ্ছি সিংহ লগ্ন তুলা রাশি, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই জানা ছিল আপনার, সিংহ লগ্ন তুলা রাশিতে জন্ম। আচ্ছা, প্রথমত এই জন্মছকে যেটা রয়েছে যদি লগ্ন সাপেক্ষে বিচার করি, চতুর্থভাবে মঙ্গল, আচ্ছা পঞ্চমপতি বৃহস্পতি হচ্ছে শনিযুক্ত গুরুশৌরী যোগ সৃষ্টি করলো। গুরুশৌরী যোগ সৃষ্টি করলো হচ্ছে আপনার ভাগ্যস্থানে, ঠিক আছে? আচ্ছা, এবং চতুর্থভাবে মঙ্গলের মাঙ্গলিক না, কারণ মঙ্গল স্বক্ষেত্রে আছে। প্রধানত আপনার এইটা হচ্ছে উচ্চশিক্ষার ছক। হ্যাঁ, মোটামুটি ধরুন কিছু এটা নিয়ে আপাতত যেটা রয়েছে যে কোনো রকমের গবেষণামূলক কাজ, হ্যাঁ, কিংবা হায়ার স্টাডিজ, যেখানে মাস্টার ডিগ্রি হোক কিংবা পিএইচডি লেভেলে পড়াশোনা করতেই পারে। এবং যেটা রয়েছে যে পড়াশোনা ঠিক আছে, মূল প্রশ্ন যেটা এখন আমরা সপ্তমপতি শনি বৃহস্পতিযুক্ত গুরুশৌরী যোগ, কেরিয়ার কিংবা বিবাহ নিয়ে প্রশ্ন থাকতে পারে। কি নিয়ে প্রশ্ন বলুন তো আপনার? বিবাহ নিয়ে প্রশ্ন। বিবাহের যোগ শুরু হয়ে বিবাহ এখনো হয়নি, তাই তো? 99 না, হয়নি। আচ্ছা, প্রথমে এডুকেশনটা কি করেছে? হ্যাঁ, একটা প্রাইভেট কোম্পানি জব করছে। কি পড়াশোনা করেছে সেটা বলুন। ফুড আর নিউট্রিশন নিয়ে এমএসসি পাস করেছে, একটা প্রাইভেট কোম্পানিতে জবও করছে। কি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে এমএসসি করেছে? এমএসসি করেছে ফুড, মানে বললেন গবেষণামূলক ফুড এবং নিউট্রিশন। যাই হোক, হায়ার স্টাডিজের ছক কেন? কারণ পঞ্চমপতি হচ্ছে গুরুশৌরী যোগ সৃষ্টি করলো। হ্যাঁ, কিন্তু এখানে যেটা রয়েছে শুক্র রাহু জড়ত্ব দোষ আছে, বিবাহিত যে কোনো এখনো সম্পন্ন হয়নি। মানে সম্বন্ধ দেখছেন কি? হ্যাঁ, আমরা যোগাযোগ করছি, এখনো কোথাও সম্পূর্ণ। দেখুন, অনেকে বলতে পারে মাঙ্গলিক, কিন্তু মাঙ্গলিক না, স্বক্ষেত্রে মঙ্গল। অনেকে বলতে বৃহস্পতি শনি গুরুশৌরী যোগ, মানে সপ্তমপতি শনি অর্থাৎ বিবাহপতি শনি বৃহস্পতি যুক্ত হয়েছে, বিয়ে ভালো হবে। শুক্র রাহু জড়ত্ব দোষ যেটা দুস্থানগত 12th হাউসে, এটা হচ্ছে সব থেকে নেগেটিভ। এটাকে কাটিয়ে উঠলে বিয়ে খুব ভালো জায়গায় হবে, এটুকু বলতে পারি। এবং আপকামিং ডেজে, আগামী দিনে এর কেরিয়ার খুব ভালো জায়গায় থাকতে পারে। শুধু শুক্র রাহু জড়ত্ব দোষ যেটা আছে এটাকে কাটাতে হবে। বুঝতে পারলাম? কারণ জড়ত্ব দোষটা হচ্ছে দুস্থানগত। শুক্র তো ভোগকারী গ্রহ, বিবাহ দেয়, সেই শুক্র রাহুযুক্ত অবস্থায় দুস্থানগত। বোঝাতে পারছি? সুতরাং এটার একটা প্রতিকার প্রতিবিধান নিন, ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে। 2026-এ
ম্যাক্সিমাম ফেব্রুয়ারি মাসের মধ্যে। কেমন? সঙ্গে থাকুন, ধন্যবাদ। এবার আপনার বাড়ি তারকেশ্বর, আপনি যোগাযোগ করে নিন। আমার মনে হয় শেওড়াফুলি, তাই তো? তারকেশ্বর থেকে শেওড়াফুলি আছে, বালি আছে, বালি, যে কোনো একটা অনলাইন জায়গা যে কোনো মুহূর্তে আসতে না পারলে সবসময়ের জন্য অনলাইন, একই উৎকৃষ্ট মানের আলোচনা কনসালটেন্সি অনলাইনে পাওয়া যাবে। ফিরে আসছি আমি আলোচনা। হ্যাঁ, যেটা প্রেক্ষাটা বললাম। এবার যেটা আছে যে এই যে 9টি গ্রহে বিভিন্ন রকমের সমস্যা আমাদের হয়, এই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি যেটা আমার 9টি গ্রহেরই বিভিন্ন রকমের প্রবলেম, যার জন্য আমাদের বিয়ে শাদী, এই শুক্র রাহু জড়ত্ব দোষ। তাহলে এটা নবগ্রহ একটা কেরিয়ারের ক্ষেত্রে গুরু সৌরিযোগ অত্যন্ত শুভ, কেরিয়ার হবে। এবার বিভিন্ন রকম মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি, সেখানে সমস্ত ধরনের কার্যকে আমরা সিদ্ধি করতে পারি, সেটা কর্মক্ষেত্রে হোক, বিবাহিত জীবনে হোক, স্বাস্থ্য, ব্যথা বেদনা, মানসিক কষ্ট, আত্মীয়তা, বাস্তু, বিভিন্ন ক্ষেত্রে এই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি শুনুন, একটি প্রতিকারে 5 ধরনের সমস্যার সমাধান হয়। দেখুন, এটা কেন বলছি, বারবার করে বলছি, অত্যন্ত চাহিদা ছিল, আগামীতেও আছে। আমি বলছি আগামী শারদীয় উৎসবে আপনাদের শুভেচ্ছা ছাড়া কিছু যদি দেওয়ার থাকে, তাহলে দুটো সুবিধা আছে মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধিতে, সেটা হেল্পলাইন নাম্বারে ফোন করে জানতে পারবেন। যাতে পুজোর বাজেট একটা তো থাকবে, ভ্রমণ, আনন্দ, সব কিছু মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি যদি নিয়ে পথ চলতে পারেন, আমার মনে হয় জীবনের মানুষের জীবনে বহুমুখী সমস্যা হয়। শিক্ষা, যেই ছেলেটি শিক্ষা নিয়ে সমস্যা পড়েছে, তাকে পেশাগত জীবন মানে তাকে অগ্রসর হতে হবে, তাকে বাস্তু জীবনটা তো ঠিকঠাক থাকতে হবে, যে দাম্পত্য বিষয়ক, তাকে পেশাগত জীবনটা ঠিক রাখতে হবে, তাকে দাম্পত্য স্থান ঠিক রাখতে হবে, তাকে বাস্তু ঠিক রাখতে হবে, যার বাস্তু সমস্যা তাকে তার মন স্বাস্থ্যটাও ঠিক রাখতে হবে। তাহলে এইটা হচ্ছে একে অপরের পরিপূরক এই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি। চলে আসবো এবারে যেটা বর্তমানে ট্রানজিট, যেটা রয়েছে মঙ্গল বর্তমানে রয়েছে হচ্ছে কন্যাতে, তুলা রাশি। 13 সেপ্টেম্বরকে তুলা রাশিতে যাবে, তখন তো সমসপ্তদৃষ্টির বিনিময়টা কেটে যাবে। এখন বিষয়টা হচ্ছে খুব বর্তমানে বৃহস্পতি মিথুন, শনি হচ্ছে মিনে, এবং হচ্ছে রাহু হচ্ছে আপনার কুম্ভে, এবং কেতু হচ্ছে সিংহে। এর ওপর বেস করে যেই সামগ্রিক রাশিফলটা সেপ্টেম্বর মাসে অ্যাট এ গ্ল্যান্স বলে দিচ্ছি, বিস্তর আলোচনা কিন্তু সময় আর হচ্ছে না। মঙ্গল মীন রাশিতে সবার একটা অনুযোগ থাকে, মেষ রাশি থেকে শুরু করে, আজকে মীন রাশি থেকে শুরু করব, ঠিক আছে? কি সেটা? দাম্পত্য বিবাদ তুঙ্গে থাকতে পারে, আর্থিক দণ্ড, অপচয়, ব্যবসায়ীরা অসফল হতে পারে, এবং অনেক সময় ঋণ বৃদ্ধি হবে সেপ্টেম্বর মাসে, শত্রু দ্বারা ক্ষতি কিংবা হিংসার শিকার। 13ই সেপ্টেম্বর থেকে কিন্তু কোনো ধরনের রক্তক্ষরণ যোগ আসতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে যে, কেন বলে দিচ্ছি, কুম্ভ রাশি, রাশিতেই রাহু, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, বৃহস্পতি নক্ষত্রে। মানসিক উদ্বেগ কিছু ক্ষেত্রে থাকবে, টেনশন উত্তরোত্তর বৃদ্ধি হতে পারে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি, ফাটকা অর্থপ্রাপ্তি, যে কোনো কাজ অন্তিম লগ্নে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে, বানচাল হতে পারে, ভ্রমণে কিন্তু খরচ বৃদ্ধি পাবে, সম্পর্কের প্রাপ্তি, বিভিন্ন রকম আত্মীয় সম্পর্ক হোক, প্রণয় সম্পর্ক হোক, প্রাপ্তি হতে পারে, ভুল সিদ্ধান্তের জন্য অর্থনৈতিক মাসুল কিংবা যে কোনো ধরনের মাসুল দিতে হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। মকর রাশি, শনি তৃতীয়ভাবে, অর্থাৎ উপচয়ভাবে শনির অবস্থান, রাহু দ্বিতীয় অবস্থান করছে, বৃহস্পতি ষষ্ঠভাবে সুবর্ণমূর্তি আকার ধারণ করছে। ব্যাপক মনোমালিন্যতা সব জায়গায় হতে পারে, সম্পর্কের নাশ হতে পারে, বিত্ত লাভ, জিনিস প্রাপ্তি হতে পারে, পদমর্যাদা বৃদ্ধি কর্মক্ষেত্রে হবে, এবং অপ্রত্যাশিত ব্যবসায়িক সফলতা মকর রাশির জন্য কিন্তু থাকছে সেপ্টেম্বর মাসে। ধনুরাশি, সপ্তমে বৃহস্পতি রাজপুজো দেয় গোচরে, এবং চতুর্থে শনি শত্রু বৃদ্ধি করে। মানুষ হিসাবে মানুষ হিংসা করতে পারে, আপনার ডিসেন্সিকে মানুষ হিংসা করবে, দাম্পত্যভাব শুভ থাকবে, ফাটকায় লাভ হতে পারে, বিনিয়োগে লাভ হতে পারে, যে কোনো ধরনের সঞ্চয়ে লাভ হতে পারে, সঞ্চয় বৃদ্ধি হবে। দৈহিক বিষয়ে একটু সার্বিক অশুভ, ধনুরাশিদের দৈহিক বিষয়ে সার্বিক অশুভ, এবং ঋণ মুকুব হতে পারে। বৃশ্চিক, এই যে রাশিফল কিন্তু যেটা বলছি রেডিমেড রাশিফল একেবারেই নয়, সবটাই ট্রানজিটের ওপর ভিত্তি করে, রচনাধর্মী রাশিফল কিন্তু নয়, সবটাই ডিপেন্ডস অন প্রেজেন্ট ট্রানজিট। সুতরাং এটা ঘটবেই, এটা সম্ভাব্য রাশিফল না, এটা হচ্ছে অবশ্যম্ভাবী রাশিফল। তো যাই হোক, বৃশ্চিক, অনেক সুযোগ তৈরি হবে বিভিন্ন ক্ষেত্রে, কাজের সুযোগ, ভালোবাসার সুযোগ, আত্মীয়তার সুযোগ, বিভিন্ন রকমের সুযোগ, অর্থ আসবে, আবার অর্থ বেরিয়েও যাবে। মানুষ অপমান করতে পারে, লাঞ্ছনার শিকার হতে পারেন, প্রণয়ের সম্পর্ক নাশ হবে, কিছু আইনি জটিলতা কিন্তু, ব্যাংকিং সমস্যা কিন্তু আপনাদের জন্য থাকছে। তুলা রাশি, ফাটকায় লাভ হবে, অর্থপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে, উপচয়ভাবে শনির অবস্থান ষষ্ঠভাবে, এটা ট্রেমেন্ডাস গুড। বৃহস্পতি শুভভাবে আছে, কর্মে পরিবর্তন যোগ, হ্যাঁ, কিছু কর্মে পরিবর্তন হতে পারে, কিন্তু সেটা লাভজনক হবে, এবং খারাপ সংবাদ হঠাৎ করে পেতে পারেন, প্রিয়জনের হানি হতে পারে। বাড়িতে নতুন দ্রব্য কেনায় আনন্দ, গাড়ি হোক, ফার্নিচার হোক, বিবিধ বিষয়। কন্যা রাশি, বীজ যোগ বর্তমানে, হ্যাঁ, বীজ যোগটা কাটবে 13 সেপ্টেম্বরের পর, কিন্তু মঙ্গল দ্বিতীয় থাকবে, ষষ্ঠভাবে রাহুর অবস্থান, তাহলে কী হবে? বৃহস্পতি দশমে, তাহলে প্রণয় ভঙ্গ, অর্থনাশ, এবং ভুল জায়গায় লগ্নি করে ক্ষতি, বন্ধু শত্রুতে পরিণত হতে পারে,
বিবাদ কলহ বৃদ্ধি হতে পারে, কর্ম বিচ্যুতি ঘটবে, নানাবিধ উত্তেজনা বৃদ্ধি পাবে। সিংহ খুব ট্রিমেন্ডাস, ডাইয়া চলছে। বৃহস্পতি সুবর্ণমূর্তি আকার ধারণ করে একাদশভাবে, শনি অষ্টমে, কেতু রাশিতে আছে আপনাদের, সিংহ রাশিতে। দেহপীড়া, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয় হতে পারে, ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি হতে পারে, ক্রয় বিক্রয়ের সাফল্যতা অর্জন করতে পারেন, অর্থ আপনারা পাবেন কিছু কিছু ক্ষেত্রে। কর্কট খুব দুঃখ আসতে পারে, হ্যাঁ, ক্লেশ আসবে, মনকষ্ট হবে, আর্থিক ক্ষতি, ব্যাংকিং সমস্যা, ঋণ বৃদ্ধি এবং ব্যবসায়িক অসফলতা। বেচাকেনা ঠিক ভালোভাবে হবে না যারা ব্যবসা করছেন। দশম দাম্পত্যভাবে, প্রণয়ভাবে বিপরীত লিঙ্গ থেকে আপনারা সাহায্য পেতে পারেন। কর্কট রাশি সেপ্টেম্বর মাস মিলিয়ে দেখবেন। মিথুন রাশি উদ্বেগ বাড়বে, প্রতারণার শিকার হতে পারেন, দুষ্টু মানুষের ফাঁদে পড়তে পারেন, সন্তান ক্ষেত্রে সমস্যা, আত্মীয় দ্বারা ক্ষতি, এগুলো হবে বিবিধ। বৃষ রাশি দ্বিতীয় বৃহস্পতি, একাদশে শনি, দশমে রাহু, তৃতীয় কেতু, সবকটাই শুভ বৃষ রাশির জন্য। মালামাল হতে পারে সেপ্টেম্বর মাস, অর্থলাভ, বিত্তলাভ, বিবিধ ক্রয়ে আনন্দ, ভ্রমণের পরিকল্পনা, সুখ স্বাচ্ছন্দ্য, দাম্পত্য লাভ, শারীরিক সুখ, যাবতীয় লাভ হতে পারে যদি আপনাদের জন্মকালীন, এই যে এতগুলো কথা বলছি, জন্মকালীন গ্রহের অবস্থান 25, 4 আনা, এই ট্রানজিট 12 আনা, তবে গিয়ে 16 আনা। আগের দিন বলেছিলাম মেষ রাশি একটু বিপত্তি আছে, সাবধানে থাকতে হবে। শনি দ্বাদশে চিত্তক্লেশ, অবসাদ, ভাগ্য বিপর্যয়, নানা ধরনের কার্যহানি, অকারণে ব্যয়, দেনা বৃদ্ধি, অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি। তবে কিছু কিছু ক্ষেত্রে খাদের কিনারা থেকে আপনারা উঠে আসবেন যদি গ্রহ নক্ষত্র আপনাদের ভালো ফেভারে থাকে, যদি গ্রহদের অবস্থান নবতারা চক্র যদি শুভ অবস্থায় থাকে, সম্পদ নক্ষত্র প্রাপ্ত হয় কিংবা মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়। এভরিথিং ডিপেন্ডস অন ভালো জিনিসের ওপর। এই যে রেডিমেড রাশি বলে এটা না। আর একটা জিনিস বলছি, মঙ্গল তো বর্তমানে হস্তায় আছে। 3 তারিখ থেকে মঙ্গল যাবে যে চিত্রা নক্ষত্র, নিজের নক্ষত্রে। এই 23শে সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর মঙ্গল যখন রাহুর নক্ষত্র, সাথী নক্ষত্র প্রবেশ করবে তুলা রাশিতে, ডিজাস্টারটা খুব বেদনাদায়ক হতে পারে। কিরকম? বিভিন্ন মঙ্গল রাহুর নক্ষত্রে আসবে, মানে দেশের অভ্যন্তরে বা পাড়ায় হতে পারে, আমেরিকার কোনো কোনায় হতে পারে, নিজের মনে ভূ আন্দোলন হতে পারে। ওই সময়টা বাড়তি সতর্কতা সবার জন্য। 23শে সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর মঙ্গল যখন রাহুর নক্ষত্র, সাথী নক্ষত্র পাস করবে, তবে যখন বিশাখা নক্ষত্র তারপরে ঢুকবে, মঙ্গল যখন তারপর বৃশ্চিক রাশিতে ঢুকবে, তারপরে 2025-এর অরিজিনাল শুরু হবে। যাই হোক, মাথায় রাখবেন পঞ্চাঙ্গ মধ্যে প্রতিকার যে কোনো সময় করা যেতে পারে। যদি মনে হয় সেপ্টেম্বর মাসে তারাপীঠ যাব, গ্রহ সংস্কার করবো, এখন থেকে যোগাযোগ করবেন। অনলাইন কনসালটেন্সি বাড়িতে বসেই সবাই পাবেন, সবাই জানে যারা, এবং মানে আগে থেকে অগ্রিম বুকিংটা যারা আমার সাথে যোগাযোগ রাখে, হ্যাঁ, 2-3টে পক্ষ, 4টে পক্ষ, তারা কিন্তু ফল পায়, জয়লাভ করে। হ্যাঁ, সুতরাং আর অগ্রিম বুকিং কেন বলছি দিদি, কারণ প্রত্যেকের জন্য সব চমক তো আর টিভির পর্দায় বসে দেওয়া যায় না। কেন বলছি, অনেক ব্যাপার আছে। হ্যাঁ, মহানবগ্রহ কেন বলছি, বিশেষ সুবিধা আছে। শারদীয় শুভেচ্ছার সাথে সাথে মহানবগ্রহ বিশেষ সুবিধা, ফোন করলে বুঝবেন। আর কেন অগ্রিম বুকিং, চেম্বারে আসলে বুঝবেন। মানে আপনার একটা অ্যাজাম্পশন দরকার যে কতজন আসছে। হ্যাঁ, এটাই ব্যাস, আর কিছু না। ব্যাস, আমার কথা শেষ, নোটে কাছে মুড়লো, আমার কথাও পুরোলো। আপনাদেরকে বলি, ফোন নাম্বারে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন, এবং অনলাইন কনসালটেশনও কিন্তু একদম চেম্বারের মতোই আপনারা সুবিধা পাচ্ছেন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। প্রত্যেকেই ভালো থাকবেন, নমস্কার।